হ্যালো স্টুডেন্টস, প্রথমেই ইউকে এডুকেশনাল টিপসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। 2024 সালের এবিটিএ টেস্ট পেপারের এসি 365 পেজের নিউট্রিশন অর্থাৎ পুষ্টিবিজ্ঞান প্রশ্নের এসএকিউ এর সমাধান আগের ভিডিওতে দেওয়া হয়েছে। সুতরাং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটি প্রশ্নোত্তর গুরুত্ব সহকারে লক্ষ্য করবে এবং তৈরি করে নেবে, কারণ এগুলির মধ্যে বেশ কিছু প্রশ্ন তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য ভেরি ইম্পর্ট্যান্ট। স্টুডেন্টস, এ প্রসঙ্গে বলি, তোমরা যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটিতে প্রেস করে অল নোটিফিকেশানে ক্লিক করো, তাহলে আমার দেওয়া পরবর্তী ভিডিওগুলো তোমার কাছে সবার প্রথমে পৌঁছে যাবে। আর তুমি যদি সেগুলি ফলো করো তাহলে তুমিও আগামী পরীক্ষা নিঃসন্দেহে ভালো রেজাল্ট করবে। যাই হোক স্টুডেন্টস, এখন আমরা 365 পেজের এসএকিউ এর সমাধানগুলো দেখি। হায়ার সেকেন্ডারি এবিটিএ টেস্ট পেপার 2024 নিউট্রিশন অর্থাৎ পুষ্টিবিজ্ঞান। আজকে পুষ্টিবিজ্ঞানের এসি 365 পেজের এসএকিউ এর সমাধান তোমাদের আজকে করে দেওয়া হয়েছে। তোমরা দেখো, সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলী। এটা প্রশ্নপত্রের 2 নম্বর প্রশ্ন। নিম্নলিখিত প্রশ্নগুলির প্রতিটি একটি বাক্যে উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 14টা নাম্বার আছে, এই 1 নম্বর করে। প্রথম প্রশ্ন হচ্ছে, রেগুলেটরি উৎসেচক কি? যে বিশেষ ধরনের উৎসেচক কোষে জৈব রাসায়নিক বিক্রিয়ার সংকেত বুঝে প্রয়োজন অনুযায়ী বিক্রিয়ার হারকে ত্বরান্বিত করে বা নিয়ন্ত্রিত করে তাকে রেগুলেটরি উৎসেচক বলে। এটা ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, মনে রাখবে। রেগুলেটরি উৎসেচকটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে করবে। এবার একের অথবা, ফসফোলাইপেজের কাজ কি? ফসফোলাইপেজের কাজ দেখো, ফসফোলাইপেজ ফসফোলিপিডকে ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল, ফসফরিক অ্যাসিড ও কোলিনে পরিণত করে। নেক্সট, জিহ্বার কাজ। জিহ্বার অনেকগুলি কাজের মধ্যে 2টি উল্লেখযোগ্য কাজ হলো, 1 নম্বর হচ্ছে জিহ্বা কথা বলতে সাহায্য করে এবং 2 নম্বর হচ্ছে খাদ্যবস্তুর চর্বণ, গলাধকরণ ও স্বাদ অনুভবে সাহায্য করে। নেক্সট, 3 নম্বর, গ্লাইকোসুরিয়া কি? রক্তে শর্করার মাত্রা স্বাভাবিকের তুলনায় বৃদ্ধি পেলে, অর্থাৎ 100 mg/100 ml, তার মানে 100 ml রক্তে যদি 180 মিলিগ্রাম শর্করা, তাহলে দেখো যে রক্তে শর্করার মাত্রা স্বাভাবিক তুলনায় বৃদ্ধি পেলে, অর্থাৎ 180 mg/100 ml হলে গ্লুকোজ মূত্রের সাহায্যে নির্গত হয়। একে গ্লাইকোসুরিয়া বলে। আর 4 নম্বর প্রশ্ন, এফটিটি বলতে কি বোঝো? এফটিটির পুরো কথা হচ্ছে ফেলিওর টু থ্রাইভ। মায়ের অজ্ঞতার কারণে শিশু পর্যাপ্ত পরিমাণ খাবার এবং যত্ন পায় না, ফলেই এফটিটি বা ফেলিওর টু থ্রাইভ বা বৃদ্ধিজনিত ব্যর্থতা হয়ে থাকে। নেক্সট, 4 অথবা হচ্ছে, গেটে বাত রোগে বর্জনীয় খাদ্যগুলি কী কী? এটাও একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। গেটে বাত রোগে বর্জনীয় খাদ্যগুলি হলো মাছ, মাছের ডিম, সামুদ্রিক মাছ, পাঁঠার মাংস প্রভৃতি প্রাণীজ প্রোটিন এবং বিনস, মটরশুঁটি, মসুর ডাল প্রভৃতি উদ্ভিজ্জ প্রোটিন, এগুলো কি বর্জন করতে হবে। 5 নম্বর, মাতৃদুগ্ধে উপস্থিত অনাক্রম্যতাজনিত উপাদানগুলি কী কী? এটা একটা ভালো প্রশ্ন। মাতৃদুগ্ধে উপস্থিত অনাক্রম্যতাজনিত উপাদানগুলির নাম হলো ইমিউনোগ্লোবিন। ইমিউনোগ্লোবিন হচ্ছে IgA, IgG, IgM, লাইসোজাইম, ল্যাক্টোফেরিন, ল্যাক্টোপারঅক্সিডেজ। এগুলি হচ্ছে মাতৃদুগ্ধে উপস্থিত অনাক্রম্যতাজনিত উপাদান। এইবার 5 অথবা, শিশুকে 6 মাস বয়সের আগে শ্বেতসার সমৃদ্ধ খাদ্য খাওয়ানো উচিত নয় কেন? তাহলে দেখো, শিশুকে 6 মাস বয়সের আগে শ্বেতসার সমৃদ্ধ খাদ্য খাওয়ানো উচিত নয়, কারণ শিশুর 6 মাস বয়সের আগে অগ্নাশয়ে অ্যামাইলেজ নামক উৎসেচক থাকে না। এবার 6 নম্বর, ট্রান্স অ্যামিনেশন কি বা ট্রান্স অ্যামাইনেশন কি? যে প্রক্রিয়ায় কোনো অ্যামাইনো অ্যাসিড থেকে অ্যামিনোমূলক কিটো অ্যাসিডে স্থানান্তরিত হওয়ায় অ্যামিনো অ্যাসিডটি কিটো অ্যাসিডে এবং
কিটো অ্যাসিড অ্যামাইনো অ্যাসিডে পরিণত হয় তাকে ট্রান্সঅ্যামাইনেশন বলে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন ট্রান্সঅ্যামাইনেশনটা। এইবার অথবা প্রশ্ন দেখো, কিটোজেনিক অ্যামাইনো অ্যাসিড বলতে কী বোঝো? যেসব অ্যামাইনো অ্যাসিডের ডিঅ্যামাইনেশনের ফলে নাইট্রোজেনবিহীন অংশ থেকে কিটোন বডি উৎপন্ন হয় তাকে কিটোজেনিক অ্যামাইনো অ্যাসিড বলে। যেমন লাইসিন, লিউসিন, এগুলো হচ্ছে কিটোজেনিক অ্যামাইনো অ্যাসিড। এবার নেক্সট 7 নম্বর, BOAA এর সম্পূর্ণ নাম কি? BOAA এর সম্পূর্ণ নাম হচ্ছে বিটা অক্সাইল অ্যামিনো অ্যালানিন। এটা বি এর মতন হয়ে গিয়েছে, এটা বিটা হবে, বিটা অক্সাইল, বাংলায় লিখে দেওয়া হয়েছে বিটা অক্সাইল অ্যামিনো অ্যালানিন। নেক্সট 8 নম্বর, NSAIDs এর সম্পূর্ণ নাম কি? NSAIDs সম্পূর্ণ নাম হচ্ছে নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগস। ভালো করে মনে রাখবে, বানান প্রতি ভিডিওতে আমি বলি, বানানগুলো খুব ভালো করে তৈরি করে রাখবে, নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগস। নেক্সট 9 নম্বর, ICMR এর দুটি কাজ লেখো। ICMR এর দুটি কাজ হলো, প্রথম কাজ হচ্ছে পুষ্টি ও স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে গবেষণা করা, এবং 2 হচ্ছে ভারতবাসীর পুষ্টির মান উন্নয়নের জন্য বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা। এবার অথবা প্রশ্ন হচ্ছে FAO, ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন, FAO এর ফুল ফর্ম বা পুরো কথাটি। FAO এর দুটি কাজ লেখো। FAO এর দুটি কাজ হলো, প্রথম কাজ হলো বিশ্বের সমস্ত দেশে পুষ্টির মান উন্নত করা, এবং 2 নম্বর কাজ হচ্ছে বিশ্বের জাতিগুলির জীবনযাত্রার মান উন্নয়ন করা। এবার 10 নম্বর, আর একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, ফিশ মিল কি? মানুষের খাদ্যযোগ্য নয় এমন মাছ এবং মাছের বর্জিত অংশকে শুকিয়ে গুঁড়ো করে যে পদার্থ তৈরি করা হয় তাকে ফিশ মিল বলে। ফিশ মিল মাছ, শূকর ও পোলট্রি পাখিদের খাদ্য হিসাবে ব্যবহৃত হয়। এবার 11 নম্বর, এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন, একটি থার্মোফিলিক ব্যাকটেরিয়ার নাম লেখো। একটি থার্মোফিলিক ব্যাকটেরিয়ার নাম হলো ব্যাসিলাস স্টিয়ারোথার্মোফিলাস। ভালো করে মনে রাখবে, ব্যাসিলাস স্টিয়ারোথার্মোফিলাস। এই বিজ্ঞানসম্মত নাম লেখার সময় আমি প্রতি ভিডিওতেই বলি যে নিচে দাগ দেবে, গণগত নাম আর প্রজাতিগত নাম তলায় দাগ দেবে। এইবার 12 নম্বর, গ্লোমেরুলোনেফ্রাইটিস কি? এটা একটা খুব সুন্দর প্রশ্ন। নেফ্রনের ক্ষুদ্র রক্তবাহ ও গ্লোমেরুলাসে যে প্রদাহজনিত অবস্থার সৃষ্টি হয় তাকে গ্লোমেরুলোনেফ্রাইটিস বলে। এবার 13 নম্বর প্রশ্ন, ইন্ডিয়ান মাল্টিপারপাস ফুড কি? মানে ভারতীয় মাল্টিপারপাস ফুড কি? মহীশূরের CFTRI ফুল ফর্ম হচ্ছে, পুরো কথাটি হচ্ছে সেন্ট্রাল ফুড টেকনোলজিক্যাল রিসার্চ ইনস্টিটিউট। মহীশূরের CFTRI ইন্ডিয়ান মাল্টিপারপাস খাদ্য তৈরি করে, যার মধ্যে 75 চীনাবাদামের ময়দা, 25 ছোলার ছাতু, ভিটামিন A ও ভিটামিন D, থায়ামিন, রাইবোফ্লাভিন ও ক্যালসিয়াম কার্বনেট উপস্থিত থাকে। এবার পরবর্তী প্রশ্ন হচ্ছে, NIN এর থেকে শিশুদের জন্য প্রস্তুত খিচুড়ির উপকরণের নাম ও পরিমাণ লেখো। দেখো, শিশুদের জন্য প্রস্তুত খিচুড়ির উপকরণের নাম ও পরিমাণ হলো দিন প্রতি, অর্থাৎ পার ডে, দিন প্রতি দানাশস্য 75 গ্রাম, ডাল 30 গ্রাম, সবুজ শাকসবজি 30 গ্রাম, অন্যান্য শাকসবজি 30 গ্রাম এবং তেল অথবা ঘি 8 গ্রাম। এটা খিচুড়ির উপকরণ আর পরিমাণটা। স্টুডেন্টস, আমি এই প্রসঙ্গে বলি, তোমরা ওই সালের প্রশ্নগুলোর সমাধানগুলো করে দেওয়া আছে ভিডিওতে, অতি অবশ্যই ওইগুলো তোমরা সলভ করে নেবে। যে সমস্ত সালের প্রশ্নগুলো করে দেওয়া আছে বিগত দিনের উচ্চ মাধ্যমিক পরীক্ষার, ওগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ওগুলো অতি অবশ্যই তোমরা করবে। শুধু টেস্ট পেপার সলভ করে গেলে হবে না, সালের প্রশ্নগুলো সলভ করা ভিডিও আছে, তোমরা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে দেখে নিও অথবা প্লেলিস্টে দেখে নিও। এবার 14 নম্বর প্রশ্ন, গর্ভাবস্থায় লোহের চাহিদা বৃদ্ধির কারণ কি? গর্ভাবস্থায় লোহের চাহিদা বৃদ্ধির কারণ হলো
প্রথম কারণ হচ্ছে মা ও শিশুর হিমোগ্লোবিন তৈরির জন্য এবং গর্ভাবস্থায় ভ্রূণের বৃদ্ধির জন্য। এবার 14 অথবা প্রশ্ন, খাদ্যের আপেক্ষিক উদ্দীপনা ক্রিয়া কী? এটা একটা ভালো প্রশ্ন, ইম্পর্টেন্ট প্রশ্ন, অর্থাৎ এসডিএ। স্বাভাবিক অবস্থায় যে কোনো প্রকার খাদ্য গ্রহণের পরে খাদ্যের যে উদ্দীপন ক্রিয়ার প্রভাবে কলাকোষের উপাদানের জারণের ফলে মৌলবিপাকে উৎপন্ন তাপের তুলনায় অতিরিক্ত তাপ উৎপাদিত হয়, তাকে ওই খাদ্যের আপেক্ষিক উদ্দীপনা ক্রিয়া বা এসডিএ বলে। তাহলে স্টুডেন্টস, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, এর সাথে একটা লাইক দিতে যেন ভুলো না, এবং তোমার ফ্রেন্ডসদের মধ্যে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো। আর স্টুডেন্টস, তাহলে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আজকে এখানেই শেষ করি। থ্যাংক ইউ ভেরি মাচ।